আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইটে আমরা ফেসবুক পিক্সেল ইনস্টল করতে পারি। এই ভিডিওতে আমরা ব্রাউজার এন্ড এবং সার্ভার এন্ড থেকে কিভাবে ইউজার ট্র্যাক করতে হয়, তার জন্য কিভাবে পিক্সেলকে কনফিগার করতে হয় সেটিও দেখিয়ে দেব। তো প্রথমেই আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার পর আমরা যে কাজটা করব সেটা হলো কি, পিক্সেল ইওর সাইট নামে একটা প্লাগইন ইনস্টল করে নিব। তো আমি যদি এখানে প্লাগইনসে যাই, এখানে গেলে দেখা যাবে অলরেডি এই প্লাগইনটি আমার ইনস্টল করা আছে। পিক্সেল ইওর সাইট নামে প্লাগইনটি ইনস্টল করা আছে। যেহেতু প্লাগইনটি ইনস্টল করা আছে, সো ওই প্রসেসটা আর আমরা এই ভিডিওতে দেখাচ্ছি না। তো আমি চলে যাচ্ছি পিক্সেল ইওর সাইট এই প্লাগইনের সেটিংসে। প্রথমে আমরা জেনারেল সেটিংসে গিয়ে এখানে মেটা পিক্সেল নামে যে অপশন আছে এখানে ক্লিক ফর সেটিংস সে ক্লিক করব। তারপর এই ক্ষেত্রে আমরা যেটা যাচ্ছি যে আমরা যাচ্ছি সার্ভার এন্ডের ট্র্যাকিংটাও এনেবল থাকবে, প্লাস ব্রাউজার এন্ডের ট্র্যাকিংটাও আমরা করব। সেক্ষেত্রে আমাদের কনভার্সন এপিআই সেট আপ করতে হবে, সো এটাকে আমরা এনেবল করে দিলাম। প্লাস আমরা হলো কি অ্যাডভান্স ম্যাচিং এই জিনিসটাকে এনেবল করে দিলাম। আমাদের যদি অ্যাডভান্স ম্যাচিংটা ইনেবল করা না থাকে সেক্ষেত্রে কি হবে যে অনেক কনভার্সন ইভেন্ট প্রপারলি ট্র্যাক হবে না। সো আমরা চাচ্ছি যে আমাদের সব কনভার্সন ইভেন্ট গুলো ট্র্যাক করবে। এরপর এখানে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো মেটা পিক্সেল আইডি, আর একটা হলো কি কনভার্সন এপিআই। সো মেটা পিক্সেল আইডি আর কনভার্সন এপিআইটা আমরা আমাদের বিজনেস ম্যানেজারের সেটিংস থেকে নেব। তো আমি যদি আমার বিজনেস ম্যানেজারে চলে যাই, সো বিজনেস ম্যানেজারে গেলে এখানে দেখা যাবে ডাটা সোর্স নামে একটা সেটিংস আছে। সো ডাটা সোর্সের নিচে আমরা যদি পিক্সেলে ক্লিক করি, পিক্সেলে ক্লিক করলে দেখাবে যে পিক্সেল কারেন্টলি এই যে লোকেশন আছে এই লোকেশনে পিক্সেল গুলো থাকে না। সো ফেসবুক পিক্সেলের সব সেটিংস ডাটা সেটস এর আন্ডারে নিয়ে গেছে। সো এখন আমরা যদি ডাটা সেটস এ ক্লিক করি, সো এখানে দেখতে পারবো যে আমাদের মাল্টিপল পিক্সেল আছে। আমি যদি অন্য ডাটা সোর্স ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে অ্যাড এ চাপ দিয়ে আমি নতুন ডাটা সেট ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা ডাটা সেটের নাম দিব, নাম দিয়ে আমি একটা একদম নতুন ডাটা সেট ক্রিয়েট করতে পারি। সেই ক্ষেত্রে আমি নতুন কোনো ডাটা সেট ক্রিয়েট করব না, আমি অলরেডি একটা ডাটা সেট ক্রিয়েট করে রেখেছি ওই ওয়েবসাইটের জন্য। সেটাতে ক্লিক করলাম। ডাটা সেটে ক্লিক করার পর আমি ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। যখন আমি ক্লিক করব সেই ডাটা সেট থেকে আমি ডিরেক্ট ইভেন্ট ম্যানেজারে চলে যাব। সো ইভেন্ট ম্যানেজার সেটিংসে যাওয়ার পর এখানে আমরা চলে যাব এই সেটিংসে। এই সেটিংসে গেলে আমরা এখান থেকে পাবো হলো গিয়ে আমাদের ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি এবং কনভার্সন এপিআই টোকেন। সো ডাটা সেট আইডিটা হলো এটা। সো আমি ডাটা সেট আইডিটা কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। সো আমাদের ডাটা সেট আইডিটা চলে আসবে। এরপরে আমি যেটা দেখবো সেটা হলো যে আমাদের এপিআই টোকেন। সো এপিআই টোকেন জেনারেট করার অনেক মেথড আছে। সো আমরা এখানে যেটা করব যে এখানে দেখা যাচ্ছে যে কনভার্সন এপিআই এ যদি আমরা যাই, সেখানে আমরা গেটওয়ে এর মাধ্যমে এটা সেট আপ করতে পারি বা ইন্টিগ্রেট করতে পারি, অথবা আমরা টোকেন জেনারেট করতে পারি, অথবা পার্টনার্স এর থ্রুতেও করতে পারি। সো এই ভিডিওতে আমরা টোকেনের মাধ্যমে করব। সো আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করলাম। সো আমরা যখনই জেনারেট অ্যাক্সেস টোকেনে দেবো, সো আমাদের একটা ইউনিক টোকেন জেনারেট হয়ে যাবে। সো এই টোকেনটা নিয়ে আমি এখানে কনভার্সন এপিআই এখানে বসিয়ে দিলাম। সো আমাদের কনভার্সন এপিআই টোকেন হয়ে গেল। সবকিছু হওয়ার পর আমাদের যে কনভার্সনটা আছে এই কনভার্সনটা কি প্রপারলি ট্র্যাক হচ্ছে কিনা এটা বোঝার উপায় হলো যে আমাদেরকে ইভেন্ট টেস্ট করতে হবে। আমরা টেস্ট করে দেখবো যে আমাদের প্রত্যেকটা কনভার্সন, আমরা যে ইভেন্ট গুলো ট্র্যাক করতে চাচ্ছি ওই ইভেন্ট গুলো প্রপারলি ট্র্যাক হচ্ছে কিনা। তো তার জন্য আমি এখানে যাব। এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেস্ট ইভেন্ট নামে যে অপশনটা আছে এই অপশনে গেলে ক্লিয়ার অ্যাক্টিভিটি, সো আমি পুরাতন অ্যাক্টিভিটি গুলো রিমুভ করে দিলাম। আমি একটা ফ্রেশ নতুন টেস্ট ইভেন্ট করতে চাই। তো তার জন্য আমার প্রথমে যে দরকার হবে সেটা হলো টেস্ট কোড। সো আমি টেস্ট কোডটা কপি করে নিলাম। টেস্ট কোডটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো এখানে যদি আমি ক্লিক করি, সেখানে আমি দেখতে পারবো যে এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার অপশন আছে। সেখানে আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে যখন ওয়েবসাইটে যাব তখন সেখান থেকে আমার ইভেন্ট গুলো ট্র্যাক হচ্ছে কিনা, সো এটা আমাদের এই টেস্ট ইভেন্টে চলে আসবে। তো তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই সবগুলো সেটিংস কে সেভ করে নিতে হবে। আমি সবগুলো সেটিংস সেভ করে আরেকবার চেক করে নিই যে সবকিছু আমাদের ঠিকভাবে কনফিগার করা আছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে টেস্ট করা শেষ হয়ে গেলে আমরা চাইলেই টেস্ট ইভেন্ট কোডটা এখান থেকে রিমুভ করে দিতে পারি, কারণ এটা আমাদের এখানে রাখার কোনো দরকার নেই।
এরপরে আমরা যাব ই কমার্সে। যেহেতু আমরা ই কমার্সের সব ফিচার বা সব ইভেন্ট ট্র্যাক করতে যাচ্ছি, সো আমাদের যেহেতু ই কমার্স প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ই কমার্সের সব ফিচারগুলো কন্ট্রোল হয়, এই জন্য আমরা ই কমার্সে চলে আসলাম। ই কমার্সে চলে আসার পর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, সো এখানে দেখবো আমাদের রিকমেন্ডেড ইভেন্ট। সো আমরা কি কি ইভেন্ট ট্র্যাক করতে চাই? পারচেস, ট্র্যাক চেকআউট পেজ, রিমুভ ফ্রম কার্ট, অ্যাড টু কার্ট, ট্র্যাক প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ, ট্র্যাক কার্ট পেজ। সো আমরা মোটামুটি যতগুলো ইভেন্ট রিকমেন্ডেড ইভেন্ট আছে সবগুলো রিকমেন্ডেড ইভেন্টই ট্র্যাক করতে চাই। আর এই ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইভেন্ট সেটা হলো পারচেস। আমরা অবশ্যই আমাদের পারচেস ইভেন্টটা প্রপারলি ট্র্যাক করতে চাই। আমরা এনশিওর করতে চাই যে আমাদের 100% পারচেস বা সেলস প্রপারলি ট্র্যাক হয়েছে ওয়েবসাইট থেকে। সো এই সেটিংস গুলো এনেবল করার পর এটাকে আমি আবার সেভ করে দিলাম। তো এখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের জেনারেল সেটিংসে এইসব অপশনগুলো আমরা ফিল আপ করলাম এবং ই কমার্সের মধ্যে আমরা রিকমেন্ডেড যে কয়টা ট্র্যাকিং ইভেন্ট ছিল প্রত্যেকটা ইভেন্টকে এনেবল করে দিলাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা আছে, ডোমেইন নেমটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমাদের যে ইউআরএল বসানোর জায়গা আছে, এখানে ইউআরএল বসে আমরা ওয়েবসাইটটা অন করব। সো ওয়েবসাইটটা অন করার পর আমরা দেখতে পারবো যে ওয়েবসাইটে এখানে আমরা হোম পেজ আছে। হোম পেজ থেকে আমি একটা প্রোডাক্ট পেজে ক্লিক করলাম। তো আমাদের একটা প্রোডাক্ট পেজে নিয়ে আসলো। So, এখান থেকে আমি অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করলাম। অ্যাড টু কার্ট অপশনে ক্লিক করার পর এখানে অলরেডি আমি এর আগে ক্লিক করেছিলাম, এই জন্য দুইটা অ্যাড টু কার্ট অপশন দেখাচ্ছে। এরপর আমি এখানে প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম। তারপর এখানে আমি আমার ইনফরমেশন দিয়ে একটা অর্ডার প্লেস করতে পারবো। So, এখন আমি যদি আমার ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যাই, এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পারবো যে কি কি ইভেন্ট অলরেডি ট্র্যাক হয়েছে। সো ইনিশিয়েট চেকআউট এটা ট্র্যাক হয়েছে। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে এখানে একটা জিনিস আসছে যে ডিডুপ্লিকেটেড। সো ডিডুপ্লিকেটেড আসার মানে হলো যে আমাদের সার্ভার এন্ড এবং ব্রাউজার এন্ড দুই জায়গা থেকেই আমাদের যে কনভার্সন ইভেন্ট গুলো আছে এই ইভেন্ট গুলো ট্র্যাক হচ্ছে। যেমন প্রথম যে ইভেন্টটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি যেটাতে দেখাচ্ছে ব্রাউজার থেকে এই ইভেন্টটা এসেছে, আর সেকেন্ড যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা এসেছে আমাদের সার্ভার থেকে। সেম আজ আমরা যদি এখানে দেখি, সো এই যে পেজ ভিউ ইভেন্টটাও ব্রাউজার সার্ভার। আমরা যদি অ্যাড টু কার্ট দেখি, যেহেতু আমি অ্যাড টু কার্ট করেছি, সো এখানেও দেখা যাচ্ছে ব্রাউজার সার্ভার। সো প্রত্যেকটা ইভেন্টের জন্য আমাদের এখানে দুইটা করে অপশন এসেছে। এখন যদি আমি পারচেস করি সেক্ষেত্রে আমি যদি এখানে চেক আউট কমপ্লিট করে দেই, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে আমি চেক আউটটা যদি কমপ্লিট করে দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা ফুল অর্ডার ইভেন্ট এখানে পেয়ে যাই। এখানে ইভেন্ট আপডেট হতে একটু সময় লাগে, যেমন ইনিশিয়েট চেক আউট একটু আগে হয়ে গেছে। সো এখানে আমাদের কি আসবে যে আমাদের যে পারচেস ট্র্যাকিংটা আছে ওই পারচেস ইভেন্টও আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা আমাদের ভিডিওতে যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমাদের যেই ফেসবুক পিক্সেল আছে এবং সার্ভার এন্ডের যে ট্র্যাকিং আছে এই দুইটা ট্র্যাকিং আসলে আমরা কেন ইনেবল করলাম। তো প্রথমে আমরা আমাদের স্লাইডে চলে যাই। প্রথমে আমরা দেখবো যে পিক্সেল দিয়ে আসলে আমাদের কি কাজ হচ্ছে। So, আমরা যদি দেখি ফেসবুক পিক্সেল, তো আমি যদি এটাকে এইভাবে চিন্তা করি যে আমি যখন একটা ওয়েবসাইটে ভিজিট করতেছি, যে ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনেবল করা আছে, সেক্ষেত্রে কি হচ্ছে যে একটা ইউজার যখন আমার ওয়েবসাইটে যাচ্ছে, সো ইউজারের যে ইউজার ডাটা আছে সেটা আমরা ব্রাউজারের থ্রু কালেক্ট করতেছি। সো এই ডাটাটা কালেক্ট করার ফলে কি হচ্ছে, আমি জানছি যে একটা ইউজার ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে গিয়ে কি কি ইভেন্ট ট্রিগার করেছে। যেমন প্রথমে হতে পারে যে সে পারচেস করেছে, এমন হতে পারে যে সে প্রোডাক্ট ভিউ করেছে, অ্যাড টু কার্ট হয়েছে। সো তখন কি হবে, এই ইউজারটাকে আমি রিটার্গেট করতে পারবো। আমরা যদি চাই যে আমরা যারা অলরেডি পারচেস করেছে তাদের জন্য আমরা একটা স্পেশাল অফার বা আপসেলিং অফার আর অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমরা তাকে আপসেল করার জন্যই যারা পারচেস করেছে তাদেরকে একটা স্পেশালাইজড অ্যাড দেখাতে পারি। বা এমন ইউজার হতে পারে যে অ্যাড টু কার্ট করেছে, মানে সে ওয়েবসাইট আমার একটা স্পেসিফিক প্রোডাক্ট দেখেছে এবং দেখার পরে ওই প্রোডাক্টটা সে পারচেস না করে ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে। সো ওই ইউজারকে আমরা রিপিটেটিভ ভাবে ওই সেম প্রোডাক্টের অ্যাডটা বারবার দেখাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সে কনভার্ট হয়ে যায়। সো এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করেছি, আমরা যখন কোনো ই কমার্স ওয়েবসাইটে যাই, কোনো প্রোডাক্ট দেখি কিন্তু প্রোডাক্টটা ফাইনালি আমরা পারচেস করি না, তখন দেখা যায় কি
আমরা ওই প্রোডাক্টটার অ্যাড ফেসবুকে বারবার দেখতেছি, ফেসবুক ইনস্টাগ্রামে ওই প্রোডাক্টের অ্যাড আমাদেরকে বারবার দেখাচ্ছে। সো এই জিনিসটা ইনেবল হয় আসলে আমাদের কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে। আমরা যখন কনভার্সন ট্র্যাক করতে পারি, প্রত্যেকটা ইভেন্ট যখন এফিশিয়েন্টলি ট্র্যাক করা যায়, সেক্ষেত্রে আমরা একটা ইউজারকে ভালোভাবে টার্গেট করতে পারি এবং তাকে টার্গেট করে বারবার অ্যাড দেখাতে পারি। তো এখন এখানে কোশ্চেন আসলো যে আমরা হলো গিয়ে সার্ভার এন্ড আর হলো গিয়ে আমাদের যে ব্রাউজারে দুই ধরনের কনভার্সন ট্র্যাকিং কেন ইনেবল করলাম এই ওয়েবসাইটটার জন্য। প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ব্রাউজার এন্ড থেকে ট্র্যাকিংটা ইনেবল করে রাখছি, ধরা যাক যে আমি একটা পিক্সেল সেট আপ করলাম একটা ওয়েবসাইটে, কিন্তু সেখানে আমি সার্ভার এন্ডের পিক্সেল বা সার্ভার এন্ডের ইভেন্ট গুলো আমি ট্র্যাক করতেছি না, মানে আমি ম্যানুয়ালি সার্ভার এন্ডের থেকে কোনো ডাটা নিচ্ছি না। সেক্ষেত্রে কি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেকে ব্রাউজারে অ্যাড ব্লকার ইউজ করে বা ব্রাউজারে অনেক ধরনের প্রাইভেসি সেটিংস আমরা দিতে পারি, যার ফলে দেখা যাবে কি আমরা যে ট্র্যাকিংটা করতে যাচ্ছি আমরা ওই ট্র্যাকিং ইনফরমেশনটা ওই ইউজারকে প্রপারলি ট্র্যাক করতে পারবো না। এই জন্য আমাদের সবসময় হলো গিয়ে ব্রাউজার ট্র্যাকিং এর পাশাপাশি সার্ভার ট্র্যাকিং ও করতে হবে। সো সার্ভার এন্ড থেকে যখন আমরা ডাটা নিচ্ছি, সেক্ষেত্রে ইউজার যদি কোনো অ্যাড ব্লকার ইউজ করে বা ইউজারের যদি কোনো প্রাইভেসি সেটিংস থাকে, যেমন আইফোনের ক্ষেত্রে দেখা যায় যে প্রপারলি ট্র্যাক হয় না, তো সেই ক্ষেত্রে আমরা যখন এপিআই টোকেনের মাধ্যমে সার্ভার থেকে ট্র্যাকিংটা ইনেবল করব, তো তখন দেখা যাবে যে আমরা 100% অ্যাকুরেট ডাটাটা পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমরা সার্ভার এন্ডের ট্র্যাকিংটা ইনেবল করছি, সেক্ষেত্রে আমাদের ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা। ডিডুপ্লিকেশনের মানে হলো আমি একটা ইভেন্ট ট্র্যাক করলাম, ওই ইভেন্টটা একবার ব্রাউজার থেকে আসছে এবং আরেকবার সার্ভার থেকে আসছে। সো ফেসবুক তো অবভিয়াসলি দুইটা ইভেন্টের মধ্যে ডিফারেন্স বুঝবে না যে দুইটার মধ্যে কি দুইটাই রাখতে হবে না একটা। সো সেই ক্ষেত্রে আমরা ডিডুপ্লিকেশন ট্যাগ যখন অ্যাসাইন করে দিব, যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা যে প্লাগইনটা ইউজ করেছি পিক্সেল ইওর সাইট, এই প্লাগইনের জন্য আমাদেরকে আর ম্যানুয়ালি ট্যাগটা সেট আপ করতে হয় না, প্লাগইনের ভিতরে বাই ডিফল্ট ওই ট্যাগটা সেট আপ করা ছিল। এই জন্য আমরা যখনই আমাদের এই ইভেন্টে যাচ্ছি, সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমরা এখানে সব ডিডুপ্লিকেশন নামে অপশন চলে আসছে। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে যে অ্যাড টু কার্ট হয়েছে, অ্যাড টু কার্ট হওয়ার পর এটা ডিডুপ্লিকেটেড হয়ে গেছে। সো অটোমেটিক ভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইভেন্টকে ট্র্যাক করতে সম্ভব হয়েছে। সো এই জন্য হলো গিয়ে আমরা এখানে ডিডুপ্লিকেটেড যখন আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে সার্ভার এন্ড ট্র্যাকিংটা আছে, সার্ভার এন্ড ট্র্যাকিংটা প্রপারলি ট্র্যাক হচ্ছে। সো আমাদের যখন টেস্ট করা শেষ হয়ে যাবে, টেস্ট করা শেষ হলে আমরা এখানে যাব, আবার যাওয়ার পর এই জেনারেলস এ ক্লিক করব। জেনারেলস এ ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে টেস্ট কোডটা ছিল, টেস্ট কোডটা রিমুভ করে দেবো, কারণ এই টেস্ট কোডটা আমাদের টেস্ট করার পরে আর দরকার পড়বে না। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটা পিক্সেল সেট আপ করতে পারি, প্লাস আমরা কনভার্সন এপিআই এর মাধ্যমে আমরা সার্ভার এন্ডের যে ট্র্যাকিংটা আছে ওইটাকেও ইনেবল করে দিতে পারি। যখন আমরা সার্ভার এন্ডের ট্র্যাকিং ইনেবল করে দিব, তখন আমরা মোটামুটি সব ধরনের ইভেন্টকে ট্র্যাক করতে পারবো, আর আমরা প্রত্যেকটা ইভেন্টকে একবার হিসাবে কাউন্ট করব। যখনই আমাদের একটা ব্রাউজার ইভেন্ট আর সার্ভার ইভেন্ট ডিডুপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তার মানে ফেসবুক শুধু একটা ইভেন্টকে কাউন্ট করতেছে, মানে দুইটা ইভেন্টই আমাদের ড্যাশবোর্ডে আসতেছে, কিন্তু আমাদের অ্যাড ম্যানেজারে আমাদের অ্যাডকে অপটিমাইজ করার জন্য যে ডেটা ইনপুট যাচ্ছে, ইনপুট হিসেবে আমাদের একটা ইভেন্টই যাচ্ছে। মানে একটা পারচেসের জন্য দুইটা পারচেস ইভেন্ট ক্রিয়েট হয়েছে, একটা ব্রাউজার থেকে একটা সার্ভার থেকে, কিন্তু আমরা শুধু আমাদের একটা ইভেন্টকে কাউন্ট করলাম। এখন এমন হতে পারে যে এমন কোনো ব্রাউজার থেকে কেউ কোনো কিছু পারচেস করলো যেই ব্রাউজারে প্রাইভেসি সেটিংস দেওয়া ছিল বা অ্যাড ব্লকার অন ছিল, বা অন্য যে কোনো কনফিগারেশনের কারণে দেখা গেল যে আমাদের ওই ব্রাউজার এন্ড থেকে কোনো ইভেন্ট ট্রিগার হয়নি বা কোনো ইভেন্টের ডাটা আসেনি। সেই ক্ষেত্রে ওই যে সার্ভার এন্ড থেকে আমাদের যে সার্ভার ট্র্যাকিংটা এনেবল করা আছে, ওইখান থেকে আমরা যে ডেটাটা পাবো ওইটাই আমাদের ফেসবুক অ্যাডে ইন্টিগ্রেটেড হবে। সো এই ক্ষেত্রে কি হবে যে আমাদের ম্যাক্সিমাম ডেটা কালেক্ট হবে, যেটা আমাদের একটা ফেসবুক অ্যাডকে প্রপারলি অপটিমাইজ করতে অনেক হেল্প করবে। সো এই জন্য আমরা পিক্সেল সেট আপ করার সময় সবসময় মনে রাখবো যাতে আমরা এপিআই কনফিগারেশনটা ইনেবল করে রাখি, সেক্ষেত্রে আমরা সবচেয়ে অ্যাকুরেট ডাটা পাবো আমাদের কনভার্সন ইভেন্টের জন্য।